নমস্কার। কবিতা পাঠের আড্ডা এবং সামান্য মুখশুদ্ধি, আগে মুখশুদ্ধি পরে কবিতা পাঠ। বরাবরের মতো আমি আমার এই সামান্য জীবনের, আক্ষরিক অর্থেই সামান্য জীবন, অতি সামান্য জীবন, সাধারণ মানুষ যাদেরকে বলা হয়, যাদেরকে সামান্য মানুষ বলা হয়, সাধারণ মানুষ বলা হয়, সামান্য মানুষ বলা হয়, তারা কিন্তু সে অর্থে সাধারণ নন। তাদের জীবনে আমি লক্ষ্য করে দেখেছি, তাদের জীবনবোধের মধ্যে অনেক উজ্জ্বল দিক আছে, অনেক আশ্চর্য করা দিক আছে। অসামান্য, তথাকথিত অসামান্য ব্যক্তিরা, বড় বড় লেখকরা, শিল্পীরা, তারা সেগুলোকে লক্ষ্য করে তুলে এনে তারা বাজি মাত করেন মাত্র। তারা তুলে এনে অন্যদেরকে দেখিয়ে বাজি মাত করেন মাত্র। কিন্তু যা দেখিয়ে তারা বাজি মাত করছেন সেটা কিন্তু ওই সাধারণ, তথাকথিত সাধারণ মানুষগুলোর মধ্যেই রয়েছে। তো যাই হোক, সেটা অন্য আলোচনার বিষয়। আমি যে সাধারণ বলে মনে করছি, সেটা কিন্তু আক্ষরিক অর্থেই সাধারণ। অর্থাৎ আমার এমন একটিও বৈশিষ্ট্য নেই যা দিয়ে, যার জন্য আমাকে আমি বলা যেতে পারে। তথাপিও আমি তো আমি। আমার জীবনের শুরু থেকে বলা যায়, বা আমার জন্ম থেকে, বা আমি যে জন্মালাম, আমার জন্মানোর পেছনে যদি আমার নিজস্ব কোনো স্বাধীনতা থাকতো, তাহলেও হয়তো আমি সেই স্বাধীনতা নিতে পারতাম না। কারণ কি না, আমার প্রতিটি কাজই, প্রতিটি ভাবনা, প্রতিটি কাজ, প্রতিটি পদক্ষেপ সবই আমার পূর্ব প্রস্তুতি ছাড়া। আমি প্রস্তুতি নিয়ে সচেতনভাবে প্রায় কোনো কাজই করিনি। আজ পর্যন্ত প্রায় কোনো কথাই আমি বলিনি, যার জন্য আমার কথায়, বিশেষত আমার কথায়, অনেক তথাকথিত বড় মাপের মানুষ আমার উপর অসন্তুষ্ট হয়েছেন। তারা না জানি কেন, কোন কারণে তারা আমাকে সামান্য মানুষ ভাবেননি, আর আমার সেই প্রস্তুতিবিহীন কথাগুলোকেও তারা প্রস্তুতিবিহীন এই অর্থে নিতে পারেননি। তারা মনে করেছেন নিশ্চয়ই আমার এর পেছনে কোনো প্রস্তুতি আছে, নিশ্চয়ই কোনো গূঢ় উদ্দেশ্য আছে, গূঢ় অর্থ আছে, তাই আমি এসব কথা বলছি, তাই আমি এমন ধরনের আচরণ করছি। কিন্তু আমি জানি যে আমি এমন এক রাজা, যে রাজার রাজা হবার কোনো ক্ষমতা, কোনো গুণ, কোনো বৈশিষ্ট্য, কোনো অধিকার কিছুই নাই। তো প্রস্তুতি ছাড়াই আমি সব কিছু করেছি। যেদিন থেকে আমার চৈতন্য, সেই ওই চৈতন্যের কথা বলছি না, সেই
স্পিরিচুয়াল লাইনে চৈতন্য বলতে যা বোঝায় সেই চৈতন্য কি আমি জানি না, কিন্তু আমি এই চৈতন্যের কথা বলছি যেদিন থেকে আমি বুঝতে শুরু করলাম যে আমি লোকটি অমুক, আমার এই নাম, আমার এই ঠিকানা, আমার বাবার নাম এই, আমার মায়ের নাম এই, এরা আমার ভাই, এরা আমার জ্ঞাতি, এরা আমার পাড়া প্রতিবেশী, আমি অমুক ক্লাসে পড়ি, অমুক পোশাকটি আমার জুতোটিতে কাদা লেগেছে, আমার শরীরে কিছু চর্মরোগ হয়েছে, আমার মাথায় খুশকি হয়েছে, আমার কাল চোখ উঠেছিল, চোখ টনটন করছিল, জ্বালা করছিল, যন্ত্রণা করছিল, লাল হয়েছিল। আমি জীবনে 263 বার জ্ঞান হারিয়ে যেখানে সেখানে পড়ে গেছি। আমি অন্তত 43 থেকে 53 এরকম কোনো একটি সংখ্যক বার আমি বিভিন্ন মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছি। অনেক মানুষ আমাকে সন্দেহ করেছে, অনেক মানুষ আমাকে উপেক্ষা করেছে। এইগুলো আমি যেদিন থেকে মানে আরও এরকম আরও অনেক ঘটনা, এগুলো আমি যেদিন থেকে বুঝতে শুরু করছি, বুঝছি বলে মনে করছি, সেই সময়কালটিকে আমি আমার চেতনা বলে মনে করছি। সেই ক্ষমতাটিকে, সেই ধারণাটিকে আমি আমার চেতনা বলে মনে করছি। তো সেই চেতনা যেদিন থেকে আমার মধ্যে এলো, সেই দিন থেকে আজ পর্যন্ত কোনো কাজ আমি প্রস্তুতি নিয়ে করিনি। খাতাটি দোকান থেকে কিনে আনা নতুন খাতাটি খুলেছি, প্রথম যে সাদা পৃষ্ঠাটি পেয়েছি, কলমটি খুলেছি, সাদা পৃষ্ঠার উপরে লিখতে শুরু করেছি। কি লিখব আমি লেখার 1 সেকেন্ড আগে পর্যন্ত জানতুম না। আপনি আমার পাড়া দিয়ে যাচ্ছিলেন, আমি রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম, আপনাকে দেখে আমার অভিব্যক্তি কেমন হবে আমি কিছুই জানতাম না। আমাকে কেউ শিখিয়ে দেয়নি, বলে দেয়নি। আপনাকে দেখার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে যে অভিব্যক্তি আমার চোখের মুখের মধ্যে ফুটে উঠেছে, যে ভাষা আমার মুখে এসেছে, তাই আমি আপনার কাছে রেখেছি। ভালো হলে তা ভালো, খারাপ হলে তার জন্য নিন্দা পাওনা হয়েছে। প্রস্তুতিবিহীন, কোনো প্রস্তুতি নেই। কেউ আমাকে শেখায়নি এভাবে সরল রেখা টানতে হয়, এই রেখাগুলোকে বক্ররেখা বলে। কেউ আমাকে বলেনি ওদিকে যেও না, ওদিকে এগিয়ে যাওয়া মানে আসলে পিছিয়ে যাওয়া। কেউ আমাকে বলেনি পায়ে বল পেলেই তাকে গোলবারের দিকে শট করতে হয়, মারতে হয়। গোলবারের মধ্যে বল ঢোকাতে পারলে তাকে বলে গোল। জীবনে গোল না করতে পারলে তাকে কেউ খেলোয়াড় বলে সম্মান করে না। এ কথা আমাকে কেউ বলেনি। তাই আমার প্রস্তুতির কোনো গল্প ওঠেনি। অটোমেটিক্যালি, স্বতঃস্ফূর্তভাবে আমার শরীরে, আমার মনে, আমার আচরণে যা যা কিছু হয়েছে সেগুলোই আমার সম্পদ, তাই আমার জীবন। তো এরকম প্রস্তুতিবিহীন জীবন নিয়ে চতুর্দিকের যে সমস্ত কৃতী লোকেরা, প্রায় সমস্ত লোকই কৃতী, তাদের কৃতিত্বের বিভিন্ন রকমের পরিমাপ আছে, বিভিন্ন রকমের ক্ষেত্র আছে। আমরা সব কৃতী লোককে কৃতী বলি না, কারণ সেখানে আমাদের কিছু পাওনাগন্ডার হিসাব থাকে।
সেই হিসাব পরিপূর্ণ হলে তখন আমরা তাকে কৃতি বলি। আমরা অমুক খেলোয়াড়টিকে কৃতি বলি, অমুক সঙ্গীত শিল্পীকে কৃতি বলি, অমুক অভিনেতাকে কৃতি বলি, অমুক লেখককে কৃতিবান বলি। কিন্তু কী কারণে বলি? না, তার পেছনে কিছু কারণ থাকে, এমন কিছু কারণ যা আমাকে তৃপ্ত করে, যা আমাকে নিশ্চিত করে, যা আমাকে নির্দিষ্ট করে। এরকম সব কারণে আমরা কিছু কিছু বিভিন্ন সমাজের বিভিন্ন ক্ষেত্রে কিছু কিছু মানুষকে কৃতি বলে থাকি। আসলে আমার ভাবনায়, আমার দৃষ্টিভঙ্গিতে, আমার চিন্তা চেতনায় আমি দেখি প্রতিটি মানুষই কৃতি। আমি যখন জেমুয়ার রবি বাদ্যকরকে দেখি সে কৃতি মানুষ একজন, সে কৃতি। তার কোনো দুঃখ নেই, তার কোনো অভাব নেই, তার কারো প্রতি কোনো নালিশ নেই। সূর্য কেন উঠছে, আদৌ কি উঠছে, কেন অস্ত যাচ্ছে, আদৌ কি অস্ত যাচ্ছে, এসব কিছু না জেনেও তার জীবন কিন্তু জ্বলজ্বল করছে আলোয়, আলোয় ভরপুর। তাই রবি বাদ্যকর আমার দৃষ্টিতে একজন কৃতি মানুষ। আমি একটি গ্রামের কুমোরপাড়া দিয়ে যাচ্ছিলাম। তারা মাটির কাজ করেন, আগে বহু রকমের কাজ করতেন, এখন সেই সব ক্ষেত্র সীমিত হয়ে গেছে, কমে গেছে। এখন মাটির কাজ বলতে দু চারটি প্রতিমা গড়া ছাড়া আর তেমন কোনো কাজ নেই। মাটির জিনিসের চল প্রায় উঠেই গেছে। কিছু ফুলের টব বিক্রি হয়, তাও সবাই তা করেন না। তো সেখানে তাদের পাড়ায় মাটির সঙ্গে তাদের যে ঘনিষ্ঠতা, তারা যেভাবে মাটিকে তৈরি করেন, সেখানে তাদের যে মমত্ব, তাদের যে শ্রম, তাদের যে নিষ্ঠা, সেসব তাকিয়ে দেখতে দেখতে তাজ্জব বনে যাই এবং তাদেরকে আমার কৃতি মানুষ বলে মনে হয়। এরকম জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসংখ্য মানুষকে আমরা দেখতে পাই। আমার বাড়ির সামনেই একটা অট্টালিকা গড়ে উঠছে। বাড়ির মালিক যিনি, তার প্রচুর টাকা আছে, তিনি অর্থ ব্যয় করছেন। যে প্রমোটার যে বাড়িটি তৈরি করবার লিখিত চুক্তি নিয়েছে ওই বাড়ির মালিকের কাছ থেকে একটা মোটা অঙ্কের বিনিময়ে, তার অর্থবল আছে। এবং একটি বাড়ি তৈরি করতে গেলে প্রশাসনিক ক্ষেত্রে যে বিবিধ রকমের আইন কানুন সম্বন্ধীয় বিবিধ কাজ থাকে, সেগুলো করে উঠবার জন্যে, বিভিন্ন লোককে দিয়ে করবার জন্য তার অনেক পরিচিতি আছে। অফিস আদালতে, রাজনৈতিক ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় তার অনেক পরিচিতি আছে। সেগুলো তার ক্যাপিটাল, সেগুলো তার মূলধন, সেগুলো ব্যয় করে সে কাজ করে। কিন্তু বাড়িটা যারা তৈরি করছে, যে মিস্ত্রিগুলো, তাদের মূলধন কি না, তারাই তো বাড়িটি তৈরি করছে। একটা জঙ্গলের উপর সেটিকে ভরাট করে তারপর ধীরে ধীরে একটা প্রাসাদ বানিয়ে তুলল। এরকমই তো কিছু মানুষ তাজমহল বানিয়েছিলেন। ইতিহাসে লেখা আছে সম্রাট শাহজাহান তাজমহল বানিয়েছিলেন। যারা বানিয়েছিলেন তাদের নাম কোথায়?
তারাই তো অসাধারণ ব্যক্তি। আমি সেই অসাধারণ ব্যক্তিগুলোকে দেখছি চোখের সামনে, তারা কিভাবে অপরিসীম পরিশ্রম, কষ্ট এবং নিষ্ঠার দ্বারা তাদের কাজ করে চলেছে। এরা তো কৃতি মানুষ। আমার এমনতর কোনো কৃতিত্ব নেই, তাই আমি কৃতি মানুষ নই। যদি আমি প্রস্তুতি নিয়ে কোনো একটি কাজ করতে পারতাম জীবনে, তাহলে হয়তো কোনো কৃতিত্বের অধিকারী কখনো হতেও পারতাম, কিন্তু সে অবকাশ আমার কখনো আসেনি। আমি কখনো সেদিকে হাঁটিনি, আমাকে কেউ হাঁটতে বলেনি, আমি বুঝিনি, উপলব্ধি করিনি, অথবা উপলব্ধি করিনি বলে, বুঝিনি বলে, যাইনি বলেই আজকের এই আমি তৈরি হতে পেরেছি, যে আমাকে আমি হওয়ার থেকে নিষ্কৃতি দিয়েছে। প্রতিদিন এইভাবে আমি আমার এই ভিডিও বানাতেও বসে যাই প্রস্তুতি ছাড়া। যে মুখশুদ্ধিতে আমি যে কথাগুলো বলি, তার জন্য আমার কোনো আলাদা করে পড়াশোনা থাকে না। আমি তার কোনো স্ক্রিপ্ট বানিয়ে নিই না কোনো দিন। কোথাও আমার লেখা থাকে না, কারোর সঙ্গে আলোচনা করা হয় না, বা এটা বলবো বলে আমি সকাল থেকে ভাবনা চিন্তা করেছি, নিজের মনে মন্থন করেছি, এমনটাও নয়। কি বলবো হয়তো ভেবেছি, কি করব হয়তো ভেবেছি, কিন্তু কি করব সেটা নিশ্চিত করে নিয়ে তারপর সেটার পেছনে সময় ব্যয় করা, তেমনটা করি না, করা হয়নি। করি নাটা কোনো বাহাদুরি বা এটা করা উচিত এমন আমি দাবি করছি না, কিন্তু আমার ক্ষেত্রে যা সত্য সেটাই আমি বলছি। আমি করি না, আমি করে উঠতে পারিনি, করার প্রয়োজনীয়তা উপলব্ধি করিনি, কারণ আমার কোনো ঠিকানা দরকার নেই। আমি শুধু হাঁটতে চাই, ঠিকানাতে পৌঁছাবার উদ্দেশ্য আমার নেই। আমি জানি পেয়ে যাওয়ার পর থেকেই প্রাপ্য বস্তুটির প্রতি আমার আর কোনো মোহ থাকবে না, তার প্রতি আর আমার তেমন কোনো আকর্ষণ থাকবে না। তাই প্রাপ্য বস্তুটি আমি যত দেরিতে পাব, তত দিন ধরে প্রাপ্য বস্তুটির প্রতি আমি আমার মনোযোগ ধরে রাখতে পারবো, তাকে আমি তত বেশি দিন ধরে ভালোবাসতে পারবো, তত বেশি দিন ধরে আমি তাকে চাইতে পারবো। আমার যে ঘৃণার ভাণ্ডার আছে, আমার যে অবহেলার ভাণ্ডার আছে, আমার যে রাগ রোষের ভাণ্ডার আছে, সেই সবগুলো ব্যয় করবার জন্যে আমি তাকে প্রার্থী হিসাবে ধরে নেব না কখনো। তাই সে কখনো যেন সে আমার সামনে না পড়ে। সে যতটা দূরে থাকে, যতটা আড়ালে থাকে, যতটা সে অপ্রাপণীয় হয়ে ওঠে, ততটাই সে আমার। সেটা আপনি জীবনের যে কোনো প্রাপ্তির কথা বলতে পারেন, যেগুলো ছোটোখাটো যেসব প্রাপ্তি আমরা সাংসারিক প্রাপ্তি যাকে বলি, টাকা পয়সা, ধন দৌলত, মান ইজ্জত, যশ, প্রতিষ্ঠা, বহু মানুষের সান্নিধ্য লাভ, এইসব পাওয়া থেকে আমি নিজেকে নিবৃত্ত রাখতে পেরেছি, বা এইসব পাওয়ার দিকে আমি কখনো হাঁটাই শুরু করিনি আমার ওই প্রস্তুতি জিনিসটা ছিল না বলে। আমার পড়াশোনার জীবনে আমি কখনো প্রস্তুতি নিইনি, পরীক্ষা দেওয়ার আগে আমি কখনো প্রস্তুতি নিইনি, পরীক্ষার ফল বেরুবার আগে প্রস্তুতি নিইনি, বেরুবার পরে প্রস্তুতি নিইনি। হঠাৎ করে হাঁটতে শুরু করেছি,
হঠাৎ করে কোনো একদিন থেমে যাব। হয়তো কেউ আমাকে হাঁটতে শুরু করতে বাধ্য করেছে, কেউ হয়তো সুইচটা অন করে দিয়েছে, আমি হাঁটতে শুরু করেছি। কেউ কোনো দিন হয়তো সুইচটা অফ করে দেবে, আমার হাঁটা থেমে যাবে। কিন্তু যে সুইচটা অন করেছে বা যে সুইচটা অফ করবে, তার পেছনে সময় ব্যয় করার সময় আমার নেই। তার মনোযোগ আকর্ষণ করার কোনো প্রচেষ্টা, কোনো সাধনা আমার নেই। আমি চাই না। আমি ধরেই নিচ্ছি আমি হাঁটা শুরু করেছি, আমি একদিন থেমে যাব। আর আমি যে থেমে যাব, সেটা থেমে যাওয়ার জন্য নয়, দ্বিতীয়বার হাঁটা শুরু করার জন্য। প্রস্তুতিবিহীন হাঁটা, প্রস্তুতিবিহীন কাজ, প্রস্তুতিবিহীন জীবন, সব কিছু প্রস্তুতি। আজকেও আমি প্রস্তুতিহীনভাবেই এই মুখশুদ্ধি কথা বলতে শুরু করেছি, প্রস্তুতিহীনভাবেই এই প্রলাপের কথা আমি বলতে শুরু করেছি। আমার কোনো প্রস্তুতি নেই। আমি জানতাম না, 1 মিনিট আগে পর্যন্ত জানতাম না। আমার পরিচিত, আমার অগ্রজ, বন্ধুস্থানীয় সুকমল ঘোষ তিনি আমাকে 2টো পত্রিকা পাঠিয়েছেন জনৈকার মাধ্যমে। একটি প্রগত আর একটি কাটোয়ার কলম। তিনি কখনো আমার কাছ থেকে কবিতা চেয়েছিলেন, আমি হয়তো তাকে দিয়েছিলাম। কিন্তু কবিতা দুটো কোন কাগজে ছাপা হবে হয়তো সে সম্পর্কে আমার কোনো নির্দিষ্ট ধারণা ছিল না, অথবা তিনি হয়তো বলেছিলেন। কিন্তু আমি যেহেতু প্রস্তুতির ধারধারি না, কোথায় যাচ্ছি আমি জানতে চাই না, আমার লেখাটাও বা কোথায় যাচ্ছে তাও আমি জানতে চাই না, আমার জানার বাসনা থাকে না। তাই আমি মনে রাখতে পারি নাই যে কোন পত্রিকায় আমার লেখা দুটি ছাপা হবে। সুকমলদা হয়তো চেয়েছিলেন, এবং নিশ্চয়ই চেয়েছিলেন বলেই হয়তো আমি লেখা দুটো দিয়েছিলাম। তো যাই হোক, তিনি আমাকে পত্রিকা দুটো পাঠিয়েছেন। এই মাত্র জাস্ট 10 মিনিট আগে আমি একটি মোড়ক থেকে সেই পত্রিকা দুটি বার করলাম, এবং সঙ্গে সঙ্গে আমি ঠিক করে নিলাম আজকের কবিতা পাঠের আড্ডায় আমি সেই দুটো পত্রিকার মধ্যে একটি অন্তত পত্রিকা থেকে আমি কয়েকটি কবিতা পড়ব। কবিতা পড়া ছাড়া, এটা যেহেতু কবিতার আড্ডা, আমাকে কবিতাই পড়তে হবে, তাছাড়া একটি পত্রিকার অন্যান্য লেখাগুলোর থেকে পড়ে শোনানোর তেমন অবকাশ নেই। সেটা আমাকে নিজেকে নীরবেই পড়তে হবে, সেটা অন্য কাউকে শোনাবার কোনো অবকাশ এই ক্ষেত্রে নেই, এই মঞ্চে, এই চ্যানেলে নেই। আমি এখন সে প্রগত পত্রিকাটি থেকে শারদ সংখ্যা, প্রগত শারদ সংখ্যা 1431 সাম্প্রতিক সংখ্যা, তার থেকে আমি কয়েকজন পরিচিত স্বজনের কবিতা পড়ব। এর মধ্যে অনেক খ্যাতনামা লেখকের লেখা রয়েছে। তারা বিভিন্ন কারণে তারা খ্যাতিমান, তাদের পরিচিতি অনেক বেশি, হয়তো তাদের লেখার ধারও অনেক বেশি, ভারও অনেক বেশি। কিন্তু ওই যে আমি প্রস্তুতির ধারধারি না, তাই কার ধার বেশি কার ভার বেশি এ কথা জানার জন্যও আমার কোনো প্রস্তুতি নেই, জানতে চাওয়ার চেষ্টা নেই। আমি সেখান থেকে শুধুমাত্র আমার পরিচিত স্বজনের কয়েকটি লেখা আমি পড়ব। সেগুলি কবিতা কি কবিতা নয়, এসব বিতর্ক এহবাহ্য। তাহলে এখন কবিতা পাঠের
সময়। প্রথম যে কবিতাটি আমি পড়ব এই পত্রিকা থেকে, ঝর্ণা মুখোপাধ্যায়ের একটি কবিতা। কবিতার নাম হকার। সব হকাররা ঢুকে গেছে প্রেম, রাজনীতি, হাসি, রোম্যান্সের আড্ডায়। মুড়ি, চপ, ট্রেন বাস, শোকসভায় চেঁচামেচি, অদৃশ্য সততায়। খাবার কিনতে দুপা পিছাতে হয়, রাতে গড়াগড়ি খেলার গল্প বাতাসে। এ যুগে ভালোবাসা নেই, কটা দিনেই সুখের উৎসবে আগুন। গভীর বাস্তবে নানান রোগের ঠোকাঠুকি। মরুভূমির উট বড় অসহায়। ঘর ভাড়া খুঁজি টু লেট লিখে। বিশ্বের হকারদের সাথে মাথার মুখটাও সময়ের অগোছালো আলোয় মাখামাখি। এই পরের কবিতাটি, কবির নাম পিনাকি রঞ্জন সামন্ত। একটি সংবাদ পরিক্রমা। পিনাকি রঞ্জন সামন্ত। সকলেই একটা পরিচিতি চায়, যেমন ওই বিড়ালটি, ওই কুকুরটি আর ওই পাখিটি। আমি জানি তাদের ব্যবহারও পরিচিতি। বিড়ালটি কট্টরপন্থী, ক্ষুধার্ত চোখে আমাকে দেখে। কুকুরটি প্রভুভক্ত, ব্যবহারিক গন্ধ চেনে, আমাকে ভালোবাসে। আর ওই পাখিটি সদা চঞ্চল আশা আর যাওয়া নিয়েই ব্যস্ত। সে এক অবাক বিস্ময়। এখন কথা হচ্ছে, আমি এসব নিয়ে থাকলেও ভয় করি শুধু ওই সাপ আর মানুষকে। কখন যে তারা হিংস্র হয়ে উঠবে কেউ জানে না। না, আমার স্ত্রী বা ভালো মানুষকে নিয়ে আমার কোনো সমস্যা নাই। না, আমার স্ত্রী বা ভালো মানুষকে নিয়ে আমার কোনো সমস্যা নাই, কারণ পৃথিবীতে এখনও অনেক ভালো মানুষ আছে বা আছেন। কেবলমাত্র কবিতা পাঠ করব, কবিতা সম্পর্কে কোনো মন্তব্য করা আমার উদ্দেশ্য নয়। পরবর্তী কবির নাম পার্থপ্রতিম আচার্য। কবিতার নাম ইদানিং। ইদানিং পার্থপ্রতিম আচার্য। ইদানিং বড় ভয়ে থাকি, দুই হাঁটু কাঁপে থরথর করে। চোখ মুখ ঢেকে গুটিসুটি মেরে গোঁজ হয়ে থাকি ভেতরের ঘরে। ছাতা মেলে দিই, ধীরে ধীরে যাই 3 ক্রোশ দূরে হাট ও বাজারে। এত ভয় থাকে ভুল করে ফেলি 500 হাজারে। একা রাতে যাই না কোথাও, একা রাতে যাই না কোথাও। যত কাজ করি সব তা দিবসে। চোখে ঠুলি এঁটে উঁকি মেরে দেখি, আম জাম গাছে হঠাৎ কি বসে। চোখে ঠুলি এঁটে উঁকি মেরে দেখি, আম জাম গাছে হঠাৎ কি বসে। কিছুই বসে না, শুধু দুলে যায় কচি কচি পাতা। আর নড়ে এক হিজিবিজি কল, কেউ বুঝি খোলে হিসাবের খাতা। বুক টান টান হেঁটে যাওয়া ছিল, মালিকানা ছিল পাড়ার দোকানে। দান ধ্যান যদি কম বেশি ছিল, ভয় ছিল না তো এখানে ওখানে। ইদানিং কেন ভয়ে থাকি, ভাবি কোনখানে শান্তি পারবে। আদালত যদি চাকরিটা খায়, আমি কার মাথা চিবিয়ে খাবড়ে।
খাবরে, এটা হবে খাবরে, আলাদা করে। আমি কার মাথা চিবিয়ে খাবরে, এক মাত্রায় আছে বলে আমার পড়তে অসুবিধা হলো। চিবিয়ে খাবো রে। পার্থপ্রতিম আচার্য ছড়ার ছন্দে অন্তমিল সহযোগে তিনি এই কবিতাটি লিখেছেন। অন্তমিল কবিতা পড়ার আমার প্রস্তুতি ছিল না, তাই পড়ার শুরুটা একটু অন্যরকম হয়েছিল। পরবর্তী কবিতা যজাতি দেবল, কবিতার নাম পান। পান যজাতি দেবল। গাঁ পানাগড় এখন গ্রাম নাম। গাঁ পানাগড় এখন গ্রাম, গ্রাম নাম। পান চাষ হতো, পানের বরজ সেসব অতীত। রোদে বারুই দিয়ে যেন যেত সাপ্তাহিক পান, রোদে বারুই দিয়ে যেত সাপ্তাহিক পান। রোল করা এক টুকরো ভেজা খড় বাঁধা, যেমন পেপারম্যান ছুঁড়ে দেয় খবর কাগজ। মা বাবা কাকারা সবাই খিলি পান খেত। পান রাখতে পানের বাটা, পানের ডাবর। ঠাকুমা, পিসি ঠাকুমা পেতলের হামানদিস্তায় থেতো করে, ঠোঁট লাল, পান প্রিয়। দুপুর মম করত কেওড়া গোলাপ জর্দার সৌরভে। আমরা চিবিয়েছি পানের ডাঁটি। এখন টবে ছাঁচি পান লাগিয়েছে ভাই ছাদ বাগানে, শোভাময় পান। মা ও তার শয়লা একে অন্যকে ডাকত পান খিলি বলে। পান বড় সুখ পিয়াসী লতা, আদুরি আহ্লাদি। মাপসই হওয়া চাই, রোদ জল হাওয়া। আমি তো বেশ চোখ বন্ধ করে ভাবতে পারি, কাঁঠাল কাঠের পিঁড়িতে বসে ভেসে ভেসে পান পাতায় মুখ ঢেকে এগিয়ে আসছে মা। বাবা অবাক বিস্ময়ে। সুখ, আশিস কুমার রায়। কবির নাম আশিস কুমার রায়, কবিতার নাম সুখ। আমি কিন্তু এই কবিতাগুলো আমার প্রস্তুতিবিহীন, এই কবিতাগুলো এর আগে আমি আরেকবার যে পড়েছি তা নয়, আমি ডাইরেক্ট পড়ছি এবং ভিডিওতে তা ধরছি। তাই পড়তে গিয়ে কখনো কোথাও আমি যদি হোঁচট খাই, সেটা আমি দ্বিতীয়বার আবার একবার পড়ে দিচ্ছি, যাতে কবিতাটা কারুর বুঝতে অসুবিধা না হয়, কবিতার বার্তাটি পেতে যেন কারুর অসুবিধা না হয়। সুখ, আশিস কুমার রায়। সুখ পাবো বলে তোমাকে জড়িয়ে ধরেছিলাম শক্ত হাতে। জানালা খুলে দেখি তোমার বুকে সুদূর বালির রাশি, যেন সাহারা মরুভূমি। অনেক চেষ্টা করেছি, গর্ত খুঁড়তে খুঁড়তে খাদে পরিণত হয়েছে, তবুও জল পাইনি। তুমি তৃষ্ণার্ত, তাকিয়ে আছো আমার দিকে। আমি দাঁড়িয়ে থাকি পড়ন্ত বিকেলে ঝোড়ো কাকের মতো। মণিশঙ্কর, কবিতার নাম মাটি। বুড়ো মহুয়া গাছটির তলায় এলে মায়ের কথা মনে পড়ে। বাতের যন্ত্রণায় সারা রাত কুঁকড়ে যায় ঘুম। বম্বডাঙের মাঝে একা মহুয়া গাছটি সাক্ষী থাকে পক্ষান্তরে ক্ষয়ে যাওয়া চাঁদ কথার। প্রতি রাতে মা মৃত্যুই কামনা করে। কোন প্রতিষেধক ঠেকাবে তার রাত্রি জাগরণ? পথে মাঠে ঘাটে মহুয়া গাছটিকেই দেখি। আগামী দিনের কুঁকড়ে যাওয়া ঘুম দেখি। তাদের বোঝা বাওয়া কোমর দুলুনিতে রোধহীন ক্ষয়ে যাওয়া দেখি। আজ আর মহুয়া গাছটি নেই, বম্বডাংটিও মুছে গেছে ল্যান্ডস্কেপের চিত্রপট থেকে।
তারই বুকে আমি দক্ষিণের হাওয়া নিই, যে রস একদিন শুষে নিয়েছিলাম দুই নিটোল নিঙড়ে, সে আর চাঁদ আঁকে না আমার কপালে। দক্ষিণের বারান্দা জুড়ে ভেসে যায় মহুয়া গাছটির ঘুম, চাঁদ ক্ষয়ে যায় পক্ষান্তরে। মণিশঙ্কর নিজে এই কবিতাটি যদি পড়ে তখন কবিতাটির আকর্ষণ অনেক বেশি বেড়ে যাবে তার পড়ার গুণের জন্যে, কণ্ঠস্বরের গুণের জন্যে, পড়বার গুণের জন্য, পরিবেশন করার দক্ষতার জন্য। পরের কবি অতনু রায়, অস্তিত্বের কুরুক্ষেত্র। অনেকদিন পর মনে হচ্ছে আমি অতনুর একটা নতুন কবিতা পেলাম, অথবা এই কবিতাটা আমি আগে কখনো পড়িনি, অথবা মন দিয়ে পড়িনি, মনে রাখিনি। খানিকটা দোষ আমি নিজের ঘাড়েও নিলাম, আর খানিকটা দোষ অতনুকে দিলাম, যেহেতু সে খুব বেশি লেখে না বলে আমার একটি অভিযোগ আছে। অতনু রায়, অস্তিত্বের কুরুক্ষেত্র। শরীর কিংবা মন নিঃসৃত কোনো অভিমান যদি সন্ত্রাস হয়, তবে জেনে রেখো মস্তিষ্ক প্রসূত কোনো পরিকল্পনা তাকে দমাতে পারবে না। যখন পৃথিবীর উষ্ণতায় মেরু অঞ্চলের বরফ গলে, তখন বিশ্বাস করতে ক্ষতি কি? ভালোবাসার উষ্ণতা সম্পর্কের বরফ গলাতে পারে। ভালোবাসার উষ্ণতা সম্পর্কের বরফ গলাতে পারে। আজও কোনো কর্ণ পথ চেয়ে আছে সুবিচারের। এখনও একলব্যরা একাগ্রচিত্তে অনুশীলনরত, যদিও সময়ের দাবি এক কৃষ্ণ, যে পঞ্চপাণ্ডবকে কুরুক্ষেত্রের যুদ্ধে পথ দেখাবে। অতনুর এই ধারণা কেউ একজন আমাদের সামনের দিনে আমাদেরকে পথ দেখাবে। আমরা হয়তো এই দুঃসময় থেকে মুক্তির পথ খুঁজে পাব। এই পত্রিকাতেই আরেকটি কবিতা আছে, আমি কবির নাম বলবো না, কবির নাম না বলেই আমি কবিতাটি পড়ছি। কবিতাটির নাম আশা। এই গাছের ডালে একদিন এক পাখি এসে বসেছিল, তার ডানায় অনেক সোনা ছিল। গাছটার দিকে আমি অপলক, উপরে আঁচল নক্ষত্রপুঞ্জ নিয়ে আকাশ, নিচে মাটি, কোলে নিয়ে জল। গাছটাও আমার দিকে নির্নিমেষ। অদূরে ছোট ছোট আরও কিছু গাছ ছিল, তারা আজ অনেক বড় হয়েছে, ব্যাপ্ত হয়েছে। আমার গাছটা তাদের দিকেও তাকিয়ে থাকে। অনেক অনেক পাখি আসবে একদিন, অনেক অনেক সোনা। প্রগত শারদ সংখ্যা 1431 থেকে কয়েকটি কবিতা পড়লাম। যদি আবার কখনো ইচ্ছে হয় আবার কয়েকটি কবিতা পড়ব। এর মধ্যে যারা প্রখ্যাত কবি আছে তাদের কবিতা পড়লাম না, সাধারণত তারা অধিক পঠিত হয়ে থাকেন। আর এছাড়াও আমার যারা পরিচিতজন, বন্ধু স্বজন আরও কয়েকজন আছেন, একটা ভিডিওতে সবাইকে ধরা সম্ভব হবে না, অথবা তাদেরকে নিয়ে আমি পৃথক কোনো ভিডিও ভবিষ্যতে করব বলে হয়তো কোনো একদিন ভেবে উঠতে পারি। প্রস্তুতি তো নেওয়ার কোনো গল্প নেই, প্রস্তুতি নেওয়ার কোনো প্রশ্নই নেই, হয়তো কোনো একদিন করে উঠতে পারি। তো এই যে এইখানে এসে যে এবার আমার
এই ভিডিওটিকে শেষ করতে হবে, এরকম কোনো প্রস্তুতি, কতটা সময়ের ভিডিও হবে আমার, কোন কথা দিয়ে আমি ভিডিওটি শেষ করব, কার কথা বলে ভিডিওটা শেষ করব, এসব কোনো প্রস্তুতি আমার ছিল না। এই যে ছিল না বলছি, ছিল না বলার আগে মুহূর্ত পর্যন্তও আমার ছিল না, এবং ছিল না বলার পরে আমি কোন কথাটা বলবো তারও কোনো প্রস্তুতি আমার নেই। প্রস্তুতির দরকার নেই, শুধু আমার একটি মানসিক প্রস্তুতি আছে, একটি মানসিক প্রস্তুতি আমার আছে। সেটি আমি সচেতনভাবে সেই মানসিক প্রস্তুতিটা নিয়েছি, নাকি আমার গঠন বৈচিত্র্য সেই প্রস্তুতিটা আমার মধ্যে তৈরি করেছে, সেটি আমি জানি না। আমার একটি মানসিক প্রস্তুতি অটোমেটিক্যালি আছে, সেটা হচ্ছে আমি অন্ধকারের দিকে যাব না। আলো যেন কখনো দুঃখ না পায় এই ভেবে যে আমি তাকে প্রত্যাখ্যান করেছি। আমি অন্ধকারের মধ্যেও যদি আলো থাকে, আমি সেই আলোটির জন্যেই অন্ধকারকে অস্বীকার করে সেই পথে যেতে পারি। আবার তীব্র আলোকিত পথের মধ্যে যদি গভীরতম অন্ধকার থাকে, তাহলে সেই অন্ধকারটির জন্যে সেই অতি উজ্জ্বল আলোকিত পথটিকেও আমি প্রত্যাখ্যান করতে পারি। এরকম একটা মানসিক ভাবনা বা প্রস্তুতি অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে আমার মধ্যে আছে। তাই আমি সেভাবেই আগামী দিনের ভিডিওটি আবার তৈরি করব, আগামী দিনের কবিতাগুলি আবার পাঠ করব। আজকের মতো কবিতা পাঠের আড্ডা এখানেই শেষ। নমস্কার।